আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। বিশ্ব বাজারের চাহিদা মতো পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান, বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। সাম্প্রদায়িক হামলাকারীদের নাম শিগগিরই প্রকাশ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সম্প্রীতি সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া। গ্রাহকদের অর্থ উদ্ধার করে ই-ভ্যালিকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা। প্রধান নির্বাহী কর্মকর্তা দুবাইয়ে বিপুল অর্থ পাচার করেছেন ধারণা। চলচ্চিত্র পরিচালনায় কাজী হায়াত ও সাংবাদিকতায় মাজহারুল ইসলাম ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত। চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃতকে স্মরণ। এবং টি-20তে যে কোনো দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে মনে করেন বোলিং কোচ। দুবাইয়ে টাইগারদের অনুশীলন। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে পাখি অবমুক্তকরণের খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। বৈশ্বিক চাহিদা বিবেচনায় নতুন রপ্তানি পণ্য খুঁজে বের করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করে তিনি বলেন, বাণিজ্য বাড়ানো এবং বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে সরকার। এতে বিনিয়োগকারীরা শুধু বাংলাদেশি নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারও ধরতে পারবেন। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে 7 দিনের এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট, যেখানে যোগ দিয়েছে 38 দেশের 552টি প্রতিষ্ঠান। গণভবন থেকে অনলাইনে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিনিয়োগ বান্ধব আইনি কাঠামোর পাশাপাশি গড়ে তোলা হচ্ছে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থাও। নৌপথ, রেলপথ, সড়কপথ এবং আকাশপথ সবগুলি যাতে উন্নত হয় আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করলে শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। এবং বাংলাদেশ থেকে সারা আমি বলি যে প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে। বাংলাদেশ এখন 766টি পণ্য রপ্তানি করছে উল্লেখ করে রপ্তানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের সম্ভাবনাময় 9টি খাত, যেমন অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ফিনটেক, চামড়া ও ঔষধ, স্বয়ংক্রিয় ও ক্ষুদ্র প্রকৌশল, কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পাট বস্ত্র শিল্প সহ অতি চাহিদা সম্পন্ন ভোগ্যপণ্য উৎপাদন এবং ক্ষুদ্র ব্যবসাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা আমি মনে করি অত্যন্ত সময়োপযোগী। কিন্তু সেই সাথে সাথে আমি এও বলবো, নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশের উৎপাদন করতে পারি কি না সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। বৈদেশিক বাণিজ্য বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও শ্রমিক বান্ধব শিল্প গড়ে তোলার আহ্বান জানান। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের নাম জানা গেছে। আগামী 2-1 দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে হামলার ঘটনাগুলো ঘটেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার পর সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে বিআরএসএফ সংলাপের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও পীরগঞ্জ সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখে যারা যারা ওখানে এই অপকর্মটি করেছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছে। তাদের 164 নেওয়া হয়েছে। এই 164-এ আমরা যা সন্দেহ করছি, আমরা যেগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা চক্রান্ত, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এইগুলি ব্যবস্থা করেছেন। আমি সবগুলোর নামই আপনাদেরকে জানাবো। আর 2-1 দিনের মধ্যে 164 প্রক্রিয়াটা শেষ হলেই জানাবো। আমরা জেনে গিয়েছি। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামীতে কাউকে সাম্প্রদায়িক হামলা করার সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যাহত করার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি দেশে সৃষ্টি করার জন্য এবং তার সাথে আগামীতে যাতে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে তার একটা পরিকল্পনা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে, হয়তো এই ধরনের চিন্তার চেতনার মধ্য দিয়ে তারা এই সমস্ত কাজ করতে এখন লিপ্ত হয়েছেন। নোয়াখালী পুলিশ বলেছে, গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল জবানবন্দিতে বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 নেতার সহিংসতার ঘটনায় সম্পৃক্ততা রয়েছে। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্গাপূজা চলার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মূল পরিকল্পনা লন্ডনে বসে হয়েছে। রাজশাহীতে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1 মাস ধরে লন্ডনে ওই পরিকল্পনা হয়। আগামী সংসদ অধিবেশনে যাতে গণমাধ্যম কর্মী আইন উপস্থাপন করা হয় সেজন্য কাজ চলছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনের আগে তথ্যমন্ত্রী কাজীহাটায় বিটিভির উপকেন্দ্র পরিদর্শন করেন। লন্ডনে বসে এই পরিকল্পনা করে দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করে আমরা দেখেছেন না, বিএনপি দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসে। যারা এই কাজ করেছে তারা আসলে প্রকৃত মুসলমান, যারা প্ররোচনা দিয়েছে তারাও প্রকৃত মুসলমান। আমরা এগুলো কঠোর হস্তে দমন করতে কর্তব্য। দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে বিএনপির সম্প্রীতি জনসমাবেশে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতারা বলেছেন, দেশের সরকার পরিবর্তন শুধু বিএনপির নয়, এটি এখন জনগণের দাবি। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পূর্ব ঘোষিত সম্প্রীতি সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির অঙ্গ ও দলীয় সংগঠনের নেতারা সমাবেশে যোগ দিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর ছাড় নয়, মাঠে থেকেই সবকিছু মোকাবেলা করা হবে। দেশের মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার তারা এর সাথে জড়িত ছিল। সবাই জানে এই খেলা চলবে না, এই খেলা বন্ধ করুন। সামনের দিকে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণের নির্বাচনের জন্য আজকে প্রস্তুত দিচ্ছে। আপনারা বাংলায় ভাবে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করেছেন। আজকে সূর্যাস্তের আগে এই কর্মীদেরকে যদি মুক্তি না দেন তাহলে লড়াইটা জনগণের সাথে পুলিশেরই হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। বিভাজনের রাজনীতি করে সরকার যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, কোনো সমস্যাই সমাধান করতে পারেনি।
অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করুন, যেন সকলে ভোট দিতে পারে। নেতাকর্মীদের সব প্রতিকূলতার মধ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান বিএনপি নেতারা। সমাবেশ শেষে আবারও সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকাকুলি করে পুলিশ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার ঘটনায় বিএনপি মিথ্যাচার করে আসছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বহীন আচরণ করছে। পূজা মণ্ডপে হামলার পর থেকেই তারা মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়ে যাচ্ছেন। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? এতে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। এ ধরনের কল্পিত অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার পর হামলার বিচার তারা চাননি। দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কিছুটা বেড়েছে, তবে কমেছে আক্রান্ত শনাক্তের সংখ্যা। দ্বিতীয়বারের মতো ঢাকা বিভাগে এদিন করোনায় কেউ মারা যায়নি। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,834। একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন 276 জন। আক্রান্তের হার 1.44%। মোট আক্রান্ত 15,68,257 জন। এ সময় সুস্থ হয়েছেন 440 জন। মোট সুস্থ 15,32,180 জন। ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে। কালুরঘাট কাপ্তাই সড়ক অংশে ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। চৌধুরী ফরিদের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ নিজস্ব অর্থায়নে 106 কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ করে। নির্মাণের সময় 2012 সালের 24শে নভেম্বর ঘাটার ধসে বহু মানুষ হতাহত হন। পরে 2017 সালে নকশা পরিবর্তন করে কালুরঘাট কাপ্তাই সড়ক অংশে র্যাম্প নির্মাণ করা হয়। র্যাম্পটিতে ফাটল ধরেছে। চট্টগ্রাম সিটি মেয়র মঙ্গলবার দুপুরে ফ্লাইওভার পরিদর্শন করেন। নির্মাণে ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে। আমরা যেহেতু এই কাজ আমরা করি নাই, এখন আমরা আজকেই সিডিএকে চিঠি দেব এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্টরা বলেছেন, বিশেষজ্ঞ দলের পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষার পর ফাটলের কারণ জানা যাবে। সোমবার মধ্যরাতে কালুরঘাট কাপ্তাই সড়ক অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফ্লাইওভারের কাজ 100 বছর 50 বছর গ্যারান্টি থাকতে হবে। সরকারকে টাকা কম থেকে কম দিছে। ফাটলটা আংশিক দেখা যাচ্ছে, কিন্তু ওই ফিলিয়ারটা বেশি দেখা যাচ্ছে আর কি। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। সরকারের প্রতি আমাদের অনুরোধ, এইটা যেন দ্রুত তারা ব্যবস্থা নেয়। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের ফাটল সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আদালতের গঠন করে দেয়া ইভ্যালির পরিচালনা পরিষদের ধারণা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। গ্রাহকদের অর্থ উদ্ধার করে ইভ্যালিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালনা পর্ষদের প্রধান। তবে এই পর্ষদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ই কমার্স প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহকারী ও গ্রাহকরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিপুল দেনায় থাকা ইভ্যালির ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা এগোতে মঙ্গলবার প্রথম আলোচনায় বসেন পরিচালনা পর্ষদের সদস্যরা। সংকট সামলিয়ে প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা যাবে কিনা তা খতিয়ে দেখছেন তারা। ইভ্যালির সম্পদের পরিমাণ জানতে
চলবে নিরীক্ষাও। যদি দেখা যায় যে না এটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই না, তাহলে আমরা এটিকে সেই যেটাকে বলে লিকুইডেশনের দিকে, অর্থাৎ সোজা বাংলায় দেউলিয়াত্বের দিকে নিয়ে যাব, বিলুপ্ত করা। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এটি জিয়ে রেখে এটি চালিয়ে যাওয়া যায়। তাতে আমার মনে হয় জনগণের স্বার্থ বেশি রক্ষিত হবে, কারণ প্রচুর মানুষের টাকা। ইভিলির অর্থ পাচারের বিষয়েও জানতে চাই পরিচালনা পর্ষদ। আমরা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তার উপর চাপ প্রয়োগ করব, প্রয়োজনে আইন প্রয়োগ করব। আমরা তো কাউকে ছেড়ে দেব না, সোজা কথায়। আইন আমাদের যতখানি ক্ষমতা দিয়েছে আমরা আইনের শেষ মুহূর্ত পর্যন্ত যাব। মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা, এটা তো আমরা চলতে দেব না। ইভিলির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার মুক্তি চেয়ে ধানমন্ডি কার্যালয়ের সামনে অবস্থান নেন পণ্য সরবরাহকারী এবং গ্রাহকরা। নতুন পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার দাবি জানান তারা। বিজনেস মডেলও যদি কোনো প্রকার ভুল থাকে সেটা তো সংশোধনের সুযোগ দিতে হবে। আমাদের তো এর আগে তো এরকম কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আসেনি। আমরা চাচ্ছি এই কমিটির মধ্যে রাসেল ভাইকে অন্তর্ভুক্ত করা হোক, কারণ রাসেল ভাই যেভাবে বিজনেসটা বুঝে, বিজনেস মডিউলটা যেহেতু তার, সে ছাড়া এই বিজনেসটা রান করা কোনোভাবেই পসিবল না। এই ভ্যালি বন্ধ হওয়ার কারণে এই ফেসবুকে বা অন্য কোথাও আমরা এই পরিমাণ সেল দিতে পারছি না, আর যে পরিমাণ সেল হচ্ছে সেখানে আমাদের ঢাকায় থাকা এবং সংসার চালানো সম্ভব হচ্ছে না। লুৎফর মান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে 16 বছর বয়সীদের হাতে রঙিন জাতীয় পরিচয়পত্র তুলে দেবে নির্বাচন কমিশন ইসি। আর দীর্ঘ প্রক্রিয়া শেষে লন্ডন প্রবাসী 6 লাখ বাংলাদেশি ভোটার হচ্ছেন ডিসেম্বরেই। বিভিন্ন দেশে বাস করা বাংলাদেশিদের ভোটার করতে ইসির উদ্যোগে তেমন সাড়া মিলছে না। গত 3 বছরে অনলাইনে মাত্র 2000 আবেদন জমা পড়েছে। বিস্তারিত সময় ইসলামের রিপোর্টে। আইন অনুযায়ী জন্মের পরই জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান থাকলেও বর্তমানে 18 বছর বা এর বেশি বয়সীদেরই কেবল দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 10 বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে ইসি সিদ্ধান্ত থাকলেও করোনার কারণে তা ভাটা পড়ে। তাই এবার 16 বছরের কিশোর কিশোরীদের হাতে ইসি তুলে দেবে রঙিন জাতীয় পরিচয়পত্র। আর 18 বছর পূর্ণ হলে অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায়। জাতীয় পরিচয়পত্রটা সেটাই তাদের স্মার্ট কার্ড হবে না, সেটা ভোটার হিসেবে গণ্য করার কোনো সুযোগও থাকবে না। ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে। এটাতে স্কুলের পরীক্ষা বা ইলেকশনের কোনো রকমের এটা হ্যাম্পার করবে না। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে অনলাইনে ফর্ম ছাড়া হয় 2019 সালের জানুয়ারিতে। এই 3 বছরে নির্বাচন কমিশনাররা সফর করেছেন বহু দেশ, কিন্তু সফলতা সামান্যই। বেশি আবেদন পড়লেও আইনি বাধার কারণে ভোটার হতে পারছেন না মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিরা। এখানে তাদের যে পরিচয়, সেটা পাসপোর্টে হয়তো কোনো না কোনো কারণে তারা হয়তো একটু নামের একটু পরিবর্তন, আংশিক কিংবা সম্পূর্ণ, বা বয়সের যে সেটার একটু পরিবর্তন হয়তো বা আছে। আমাদের ভোটার করার জন্য এটার সপক্ষে কি কি কাগজ যারা ইউকে প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে নেওয়া যায়। সুতরাং সেটা আবার দুবাইতে গেলে কিন্তু আবার সেটা ভিন্ন রকম হবে। তো সেটা দেশ থেকে দেশ কিন্তু এটার একটা ভিন্নতা আসবে। তবে ইসি বলছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা পাসপোর্টের সাথে তথ্যের গরমিল। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল 9:45টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন সহ সংশ্লিষ্ট দেশের কূটনীতিকরা। ছিলেন সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান এবং সহকারী বিমান বাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। ছাত্র, যুব ও শ্রমিকদের সমন্বয়ে গঠন করা নতুন দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর এবং যুগ্ম সদস্য সচিব রাশেদ খান সহ 83 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পঞ্চাশ বছরেও আমরা
সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি নাই। আজকে আমরা বর্তমান এমন একটা সময় শাসনকাল অতিক্রান্ত করছি যেখানে মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার, ভোটাধিকারের মতো অধিকারগুলো মানুষের হারিয়ে গেছে বলতে গেলে। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে সিআইডির দেয়া চার্জশিট আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে 15 নভেম্বর সিদ্ধান্ত দেবেন আদালত। সকালে মহানগর জেলা ও দায়রা জজ ওই আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় র্যাবের করা ওই মামলায় পরিমণি আত্মসমর্পণ করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত। মহানগর দায়রা জজ আজকে ছুটিতে থাকায় আদালত এত ভারপ্রাপ্ত আদালত এটা আমলে গ্রহণ ধার্য হয়েছে। আর ইতিমধ্যেই যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। কোর্ট 7 দিনের একটি টাইম দিচ্ছিলেন, তখন আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও সিনেমা পত্রিকার সম্পাদক প্রয়াত ফজলুল হকের 18তম মৃত্যুবার্ষিকী আজ। চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় তার অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এবার চলচ্চিত্র পরিচালনায় কাজী হায়াত এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার 2021। রোকসানা আমিনের রিপোর্ট। ফজলুল হক এদেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও পরিচালনায় একজন অগ্রপথিক। এদেশে যখন চলচ্চিত্র নির্মাণ শুরু হয়নি, সে সময় 1950-এর দিকে ফজলুল হকের সম্পাদনায় বগুড়া থেকে প্রকাশিত হতো চলচ্চিত্র বিষয়ক সিনে ম্যাগাজিন সিনেমা। 60-এর দশকের শুরুতে তিনি নির্মাণ করেছিলেন শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট। তার মৃত্যুবার্ষিকীতে এবারের আয়োজন। প্রয়াত ফজলুল হকের অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সাল থেকে চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্র সাংবাদিকতার উপর পুরস্কার প্রবর্তন করে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি। এবার অনন্য এই পুরস্কারে ভূষিত হলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম। সমস্ত পুরস্কারই আনন্দ দেয়, কাজের স্বীকৃতি পেলে সবাই আনন্দিত হয়। ফজলুল হক স্মৃতি পুরস্কার ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে। এই পুরস্কারটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। অধিকাংশ মানুষই পথিক, কিন্তু পথ প্রদর্শক হাতে গোনা কয়েকজন। ফজলুল হক ছিলেন সেই বিরল একজন স্বপ্নিক মানুষ। যেটি দুঃখজনক যে ফজলুল হককে আমরা আজও রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানাতে পারিনি। চ্যানেল আই স্টুডিওতে প্রয়াত ফজলুল হককে স্মরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ চলচ্চিত্র, সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। সাগরের অনুপ্রেরণা এবং মার রাবা খালার অনুপ্রেরণায় ফজলুল হক ফিল্ম ইনস্টিটিউট করেছিলাম। 4 বছরের মতো চালিয়েছি, তারপর অসুস্থ। কিন্তু সাগর এবার চিকিৎসায় যাওয়ার আগে আমাকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এটার আবার পুনর্জন্মের ঘোষণা আমি দিচ্ছি। ভালোবাসায় ভরা একটি হৃদয় হাসি মানুষকে বহুদিন বাঁচিয়ে রাখতে পারে। তিনি ছিলেন ফজলুল হক, আমি হক ভাই বলে ডাকতাম। আজ থেকে 71 বছর আগে একজন ভদ্রলোক ঢাকায় নয়, ঢাকার বাইরে বগুড়ায় বসে একটি পত্রিকা প্রকাশ করছে, এবং সেটি আবার সিনেমার পত্রিকা। তার 70 বছর পরে ওই দেশে সিনেমা নেই বললেই চলে। যখন বাংলাদেশে সিনেমার কোনো অস্তিত্বই ছিল না, সেই সময় তিনি চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করেছিলেন। সিনেমার জন্য ফজলুল হকের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি খুবই জরুরি। দেশের বিশিষ্টজন যারা আছেন তারাও ভাবে। মিলন মেলায় স্মরণ করেন বন্ধু, সতীর্থ, স্বজনরা। এমন একটি মানুষ যে মানুষটি নানা বিষয়কে শুরু করে দিয়ে গেছেন এই বাংলাদেশে। দুটো মানুষই কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে তাদের যে বিচরণ, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, এবং সেই শিক্ষাটা আমি ছোটবেলা থেকে পেয়েছি। তিনি যে যুগের মানুষ ছিলেন, তার স্বপ্ন ছিল অন্য যুগের, আগামী যুগের স্বপ্ন। তার সব স্বপ্ন সফল হয়নি, অনেক স্বপ্ন সফল হয়েছে। এক কথায় শুধু বলি যে চলচ্চিত্র দাঁড়াবার যে ভিত্তি, সেটা বোধহয় বাংলাদেশে ফজলুল হকই রচনা করে গেছিল।
50 দশক থেকে 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত এ নিয়ে দেশের 36 জন বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও বিনোদন সাংবাদিক পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার। আয়োজনের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আই এর পর্দায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে চার্টার্ড লাইফ আই স্পোর্টস। টি20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। আর যথারীতি আজকে শুরু করব বিশ্বকাপে টাইগারদের প্রস্তুতির খবর দিয়ে। টি20 বিশ্বকাপে সুপার 12-এ নিজেদের দ্বিতীয় ম্যাচের আগামীকাল শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করছে টাইগাররা। সেখানে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরিফ, ইংল্যান্ড ম্যাচকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ রাহুল। অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 থেকে 10 মিনিট আগে আমি যখন আপনার সঙ্গে কথা বলার জন্য তৈরি হচ্ছি, ঠিক তখনই বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়েছে। আজকের মতো অর্থাৎ ইংল্যান্ড ম্যাচের জন্য যে অনুশীলন বাংলাদেশ দলের, সেটি 3 ঘন্টা ব্যাপী একটা সেশন ছিল, সেটি শেষ হয়েছে। এবং সেই সেশনে আমরা দেখতে পেরেছি আজ প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাংলাদেশ আলাদা আলাদা ভাবে অনুশীলন করেছে এবং সময় নিয়ে অনুশীলন করেছে। ঘাম ঝরিয়েছেন টাইগাররা। গত ম্যাচে আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যাচ ড্রপ হয়েছিল, সেক্ষেত্রে আজকে অনেক বেশি ক্যাচ প্র্যাকটিস করতে দেখেছি টাইগারদের। এছাড়া বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সেশন আলাদা আলাদা ভাবে করিয়েছেন কোচ। এর আগে বাংলাদেশ দলের যে অফিসিয়াল প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে কথা বলেছেন বাংলাদেশ দলের বোলিং কোচ অটিস গিবসন, এবং তিনি আমাদের নিশ্চিত করেছেন যে আসলে প্রতিপক্ষকে এটি নিয়ে তারা ভাবছেন না, একেবারে একটা আলাদা ম্যাচ নিয়ে তাদের মনোযোগ, এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তারা তৈরি রয়েছেন। তারা যেটি বোলিং কোচ যেটি তার ছাত্রদেরকে পরামর্শ দিচ্ছেন, তার কথা হচ্ছে যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একেবারে সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত থেকে ক্রিকেটটা খেলতে হবে, এবং একই সঙ্গে তাদের যে ইংল্যান্ডের যে হিটিং ক্যাপাবিলিটি বা হিটিং অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের ক্ষেত্রে বাংলাদেশি বোলারদের সুযোগ নিতে বলেছেন তিনি। কারণ ইংল্যান্ডের গত ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 55 রানের টার্গেট চেস করতে গিয়ে ইংল্যান্ড 4টি উইকেট হারিয়েছে। সেই এক্সাম্পল তিনি বাংলাদেশের বোলারদের অর্থাৎ মোস্তাফিজ, সাইফুদ্দিনদের দেখিয়ে বলেছেন যে সেই সুযোগগুলো তৈরি করতে এবং কাজে লাগাতে। একই সঙ্গে আবুধাবিতে যেহেতু ম্যাচ, কিন্তু বাংলাদেশ অনুশীলন করেছে দুবাইয়ের এই আইসিসি একাডেমি গ্রাউন্ডে। তবে আবুধাবির উইকেট বিবেচনা করে বাংলাদেশ দলের বেস্ট 11-এ, যদিও স্পেসিফিক কোনো বেস্ট 11 এখনো ওটিস গিবসন আমাদেরকে সেই ধারণা দেননি, তবে আমরা প্র্যাকটিস পর্যবেক্ষণ করে ধারণা করতে পারছি যে হয়তো একজন পেস বোলার বেশি নিয়ে খেলবে বাংলাদেশ। অর্থাৎ গত ম্যাচের বেস্ট 11 থেকে একজন স্পিনারকে বাদ দিয়ে হয়তো তাসকিনকে ইনক্লুড করা হতে পারে বেস্ট 11-এ, এবং একই সঙ্গে সৌম্য সরকারকে আমরা বোলিং প্র্যাকটিস করতে দেখেছি। তো সব মিলিয়ে আশা করছি যে বাংলাদেশ দল হয়তো বেস্ট 11-এ একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। তো এই ছিল আসলে বাংলাদেশ দলের প্র্যাকটিস থেকে আমার কাছে সবশেষ অবস্থা। কিছুক্ষণের মধ্যে ইংল্যান্ড ক্রিকেট টিম তাদের প্র্যাকটিস শুরু করবে ঠিক একই ভেন্যুতে। আমরা অপেক্ষা করছি ইংল্যান্ডের প্র্যাকটিস দেখার। তো সব মিলে এই ছিল রাহুল আমার কাছে দুবাই থেকে সবশেষ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দুবাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরিফ চৌধুরী। বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা। টি20 বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের জন্য কোচ রাসেল ডোমিঙ্গো সহ কোচিং স্টাফের সদস্য ও টিম ম্যানেজমেন্টের দায় আছে বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা। নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে নড়াইল এক্সপ্রেস টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে লিখেছেন, টিম ম্যানেজমেন্ট এখন একটা রিহ্যাব সেন্টার। সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচেরা আমাদের রিহ্যাব সেন্টারে কাজ করছেন। এদের বাদ দেওয়াটা আরও বিপদ, কারণ চুক্তির পুরো টাকা নিয়ে চলে যাবে। লিটন কুমার ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি সমর্থন জানিয়ে মাশরাফি লিখেছেন, শ্রীলঙ্কার সাথে ম্যাচটি হারার জন্য শুধু কি লিটন রিয়াদই দায়ী? ক্যাচ মিস খেলারই একটা অংশ, এমন না যে এবারই প্রথম ক্যাচ মিস হয়েছে।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময় অধিনায়ক রিয়াদকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কোচ ডোমিঙ্গো সহযোগিতা করেননি বলেও অভিযোগ মাশরাফির। এবারে অন্যান্য সংবাদ। অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিক ইভেন্টে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন এখন বাংলাদেশে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে এসেছেন তিনি। চ্যানেল আইয়ের সাথে বিশেষ সাক্ষাৎকারে মার্গারিটা জানিয়েছেন বাংলাদেশে বিশ্বমানের জিমন্যাস্ট তৈরিতে কাজ করতে চান তিনি। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। মনে আছে 2016 রিও অলিম্পিকের কথা? হঠাৎ করেই স্বর্ণপদক পরা এক বাঙালি মেয়ের ছবি আসে খবরের কাগজে। চমকে ওঠে বিশ্ব, প্রশংসার ঝড় ওঠে। আর্টিস্টিক জিমন্যাস্টের অলরাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন, যার বাবা রাজশাহীর আর মা রাশান। 1 বছর বয়সে মার্গারিটা প্রথম বাংলাদেশে আসেন। এরপর আরও কয়েকবার দাদাবাড়ি ঘুরে গেছেন তিনি। এবার বঙ্গবন্ধু 5ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপকে ঘিরে 15 বছর পর বাংলাদেশে এলেন মার্গারিটা মামুন। সাথে আছে পরিবারও। রাশিয়ান অ্যাথলেটদের তুলনায় মার্গারিটা জিমন্যাস্ট ফ্লোরে উঠেছেন বেশ দেরিতে। তাতে অবশ্য আক্ষেপ নেই তার। They are always in my life because I remember some friends of my family, friends of my father. I have so many relatives here. স্বাধীনতার 50 বছরে অলিম্পিকে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। Of course, that's why I'm coming here. That's why I'm bringing my gold medal here. And of course I want to inspire them. Of course I want to give them some. মার্গারিটার হাত ধরে যৌথভাবে হলেও একটি অর্জন সম্ভব হয়েছে। মাত্র 25 বছর বয়সেই ইন্ডিভিজুয়াল রিদমিক জিমন্যাস্টে সমৃদ্ধ ক্যারিয়ার গড়েছেন এই বাংলাদেশি রাশিয়ান অ্যাথলেট। 3বার গ্র্যান্ড প্রিক্স ফাইনাল এবং 3বারের রাশিয়ান ন্যাশনাল অলরাউন্ড ইভেন্টের চ্যাম্পিয়ন তিনি। বর্তমানে বিশ্বের লিডিং পয়েন্ট হোল্ডার মার্গারিটা। নান্দনিক পারফরমেন্সে 2013 এবং 2016-তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন তিনি। Ministry of Sports, and I think we can discuss to do something. I think it can be, and I would like to. রাশিয়ান অ্যাথলেটরা সাধারণত 21 বছরেই অবসরে যান, কিন্তু মার্গারিটা জানিয়েছেন এটিই শেষ নয়, এখনো অনেক কাজ বাকি। বাংলাদেশ থেকে তৈরি করতে হবে বিশ্বমানের জিমন্যাস্ট। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল চ্যাটার্ড লাইভ আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। করোনার ঝুঁকি বিবেচনায় এবারও বড় পরিসরে আয়কর মেলা আয়োজন করছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে মেলার সব সেবাই পাবেন করদাতারা। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানান, নভেম্বর মাস জুড়ে কর অফিসগুলোতে মেলার আবহে রিটার্ন জমার সুবিধা পাবেন করদাতারা। সারা দেশে 31টি কর অঞ্চলের 649টি সার্কেলে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সেবা দেওয়া হবে। ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য অফিসার্স ক্লাব এবং সচিবালয়ে বিশেষ বুথ থাকবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সেনা মালঞ্চে 9 এবং 10 নভেম্বর বিশেষ কর সেবার আয়োজন থাকবে। 24 নভেম্বর শীর্ষ 666 করদাতাকে সম্মাননা দেবে এনবিআর। মনে করেন ঝামেলা হয়ে যায়, নিজে বোঝে না ক্যালকুলেশন কি হবে, কোনো উকিল ধরতে হবে, প্র্যাকটিশনার ধরতে হবে ইত্যাদি নানা কারণে অনেকেই প্রথম দিকের যারা রিটার্ন সাবমিট করে, যার কোনো ইনকাম নাই কিন্তু রিটার্ন সাবমিশনের প্রশ্ন আসে, তারা নিরুৎসাহিত। ঠিক আছে না? তো আমার এই সিস্টেম যখন বলবে আপনার সাথে আপনার ইনফরমেশন বাকি দায়িত্ব আমার, তখন এই রিটার্ন সাবমিটকারী সংখ্যা বাড়বে, অটোমেটিক বেড়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফাত অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে সুদানে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রাজধানী খার্তুমের সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। দেখছেন চ্যানেল আই সংবাদ।
ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে 3 দিনের অনুশীলন শুরু হয়েছে। ইউরোপ, এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের 23 দেশের 147টি সংস্থার 300-র বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ ড্রির উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসিন, প্রশান্ত মহাসাগরীয় মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জি.এ. নীল এবং সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকারুজ্জামান বক্তৃতা করেন। প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। Understanding the context and earthquake risk, the government has taken various initiatives including preparation and enforcement of National Building Code to follow the building construction rules for safer and resilient city. It is planned to automatically shut off gas and electricity supply at the consumer's level during certain magnitude of earthquakes. এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। স্বাধীনতার প্রায় 3 যুগ উন্নয়নে পিছিয়ে থাকা কুষ্টিয়া জেলা গত 1 যুগে পাল্টে গেছে। চোখে পড়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প জেলাবাসীর স্বপ্নের অনেকটা পূরণ করেছে। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। 2009 থেকে অবিরাম চালু উন্নয়ন কাজ। কুষ্টিয়া মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, শেখ রাসেল হরিপুর সংযোগ সেতু, সুইমিং পুল, শিল্পকলা একাডেমি, সার্কিট হাউস সবই এখন দৃশ্যমান। কয়েকটি প্রকল্পের কাজ এখনো চলছে কুষ্টিয়া শহরের সৌন্দর্য বর্ধন ও 4 লেনে সড়ক উন্নতিকরণের কাজ। এই উন্নয়ন যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে কুষ্টিয়া আগায় যাবে এবং দেশও আগায় যাবে। আগামী 1 থেকে 2 বছরের ভিতরে কুষ্টিয়া একটা মডেল টাউন হবে। আমরা আশাবাদী, উন্নয়নের জোয়ার লাগছে এবং আরো আগামীতে আরো আগায় যাবে। উন্নয়নের এই স্রোত একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক নেতারা বলছেন কুষ্টিয়ার মানুষের কোনো স্বপ্নই অপূর্ণ থাকবে না। একটা আনন্দ লাগে, জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন আজকে সেই দাবি সম্পূর্ণভাবে এটা বাস্তবায়ন হয়েছে। এই কুষ্টিয়ার জন্য আমরা যখন যেটা চেয়েছি কোনোটার থেকেই আমরা বিফল হইনি। যে দল করি, যে আদর্শে বিশ্বাস করি, কিন্তু আমরা প্রাণের কুষ্টিয়াতে উন্নয়নটা সবাই পছন্দ করি, এর কোনো বিকল্প নেই। শুধু এগুলো তাকালে চলবে না। আমরা মেনুয়ার বাস্তবিকটা আমরা চাই আরও বৃহৎ পরিসরে হোক। আমি চাই শিলাইদহে একটা বিশ্ববিদ্যালয় স্থাপনা হোক, এখানে একটা পূর্ণাঙ্গ বিমানবন্দর হওয়া উচিত। জনপ্রতিনিধি সহ সচেতন নাগরিক সমাজের কাছে এই উন্নয়ন দৃষ্টান্তমূলক। আমরা কুষ্টিয়ায় একটি উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছি। এই যে উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু সমস্তটাই শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। জননেতা মাহবুবুল আলম হানিফ, যেহেতু উনি এই কনস্টিটিউশনের এমপি, আমরা উপজেলা পরিষদ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। সুদানে সেনা অভ্যুত্থান ও অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনার প্রতিবাদে রাজধানী খার্তুমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনীতিক এবং মিডিয়া কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি চেয়েছেন তারা। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘটে নেমেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা। চিকিৎসকদেরও ধর্মঘটে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক সহ গৃহবন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নতুন করে রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে আরব লীগ, আফ্রিকান এবং ইউরোপীয় ইউনিয়ন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
রাজশাহীতে উদ্ধার করা 200 পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। এর মধ্যে 192টি বেগুনি কালেম বা কাইম পাখি, 6টি বিরল প্রজাতির রাজ সরালি, একটি ধলা ডাহুক ও একটি লেজ জৌরালি। দুর্গাপুরের নারিকেল বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে বন বিভাগ। অবৈধভাবে পাখি রাখার দায়ে গাজিয়া রহমান ও জাহিদুল ইসলামকে জরিমানা করা হয়। পরে পবা উপজেলার ভেলা বিলে পাখিগুলো অবমুক্ত করা হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন এবং বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির। এবারে কৃষি সংবাদ। নীলফামারীর সৈয়দপুরে কফি বাগান গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক শিক্ষার্থী পারিবারিক 2 একর জমিতে রোবাস্টার জাতের কফির চারা রোপণ করেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রতি বছর দেশে 50,000 মানুষ স্থানীয়ভাবে বাস্তুচ্যুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশিরভাগ বাস্তুচ্যুতি ঘটছে নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলে। বাস্তুচ্যুতি ঠেকাতে ডেল্টা প্ল্যানের আওতায় 2031 সালের মধ্যে টেকসই বাঁধ ব্যবস্থাপনা বাস্তবায়নের কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে 2 দিন পর আবারও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 120 পয়েন্ট বেড়ে 7005 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 376টি কোম্পানির 1386 কোটি 91 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 83 কোটি 52 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 340টির, কমেছে 22টির এবং অপরিবর্তিত রয়েছে 14টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাদটস বিরতির পর্যায়ে থাকছে। দুবাইয়ে সাউথ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ড। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। টি20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। গ্রুপ 1-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়েছে প্রোটিওরা। দুবাইতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে দুই উইন্ডিজ ওপেনার সিমন্স ও এভিন লুইস। ক্যারিয়ারের 10ম হাফ সেঞ্চুরি করে 56 রানে থামেন লুইস। 73 রানের ওপেনিং জুটি ভাঙেন ক্যারিবিয়ান স্পিনার কেশব মহারাজ। 42 বছর বয়সী ক্রিস গেইল 11 বলে 1 ছক্কায় করেন মাত্র 12 রান। অধিনায়ক কায়রন পোলার্ডের 26 রানের সুবাদে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ পায় 8 উইকেটে 143 রানের লড়াকু পুঁজি। প্রোটিও পেসার ডোয়াইন প্রিটোরিয়াস নিয়েছেন 3টি উইকেট। জবাবে 10 বল হাতে রেখেই মার্করাম ও ভ্যান্ডুসানের 83 রানের পার্টনারশিপে জয় পায় সাউথ আফ্রিকা। 2 উইকেটে তাদের সংগ্রহ 144 রান। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। বুধবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু 5ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2021। টুর্নামেন্ট হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক বাংলাদেশ। জিমন্যাস্টিক্স আয়োজনের জন্য নতুনভাবে সাজানো হয়েছে উডেন ফ্লোরটি। করোনার কারণে দর্শক থাকতে পারবেন না, জিমন্যাস্টের চলাফেরাতেও বিধিনিষেধ রাখা হয়েছে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্ব বাজারে চাহিদা মতো পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন উদ্বোধন।
সাম্প্রদায়িক হামলাকারীদের নাম শিগগিরই প্রকাশ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সম্প্রীতি সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া। গ্রাহকদের অর্থ উদ্ধার করে ই-ভ্যালিকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা। প্রধান নির্বাহী কর্মকর্তা দুবাইয়ে বিপুল অর্থ পাচার করেছেন ধারণা। চলচ্চিত্র পরিচালনায় কাজী হায়াত ও সাংবাদিকতায় মাজহারুল ইসলাম ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত। চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃতকে স্মরণ। এবং টি-20তে যে কোনো দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে মনে করেন বোলিং কোচ। দুবাইয়ে টাইগারদের অনুশীলন। চ্যানেল আই